অ্যাডজাস্টমেন্টের ফলে একটা লাভের দিক যেমন আছে, হয়তো আসন সংখ্যা বাড়লেও বাড়তে পারে। পার্টির বাম দলগুলোর সঙ্গে অ্যাডজাস্ট করাতে আমরা লাভবানও একসময় হয়েছি। সিপিএমের প্রার্থীরা কংগ্রেসের ভোট যেমন পায় না, কংগ্রেসের প্রার্থীরা সিপিএমের ভোট পায় না, মানুষের কাছে পৌঁছতে পারিনি, মানুষের মনের ভেতরে আমরা সাড়া ফেলতে পারিনি। কম্পিটিশানে বা ধর্মের কম্পিটিশানে বিজেপি যেমন নিয়ে পড়েছে, তৃণমূলও নিয়ে পড়েছে। আমরা বিশ্বাস করি ধর্মনিরপেক্ষতা, আর ওরা ধর্মনিরপেক্ষতা বিশ্বাস করে ভোটের অঙ্কে। বা কংগ্রেসকে যারা দেবে না তারা অন্য কোনো পার্টিকে, ধর্মনিরপেক্ষ পার্টিকে দেবে। মনসুন মেনসুনের আসাতে একটা প্রভাব পড়বে ওদের বইকি, কিন্তু সেটা এই মুহূর্তে বলা বড় মুশকিল। প্রথমেই জানাচ্ছি নজর বাংলা অফিসিয়াল আপনাকে স্বাগত। স্যার, সামনেই 26শে নির্বাচন, আর নির্বাচনের পূর্বে আমরা যেটা দেখতে পাচ্ছি, তৃণমূল এবং বিজেপিকে হারাতে একাধিক রাজনৈতিক দল তারা জোটের ছত্রছায়ায় আসছে। সেখানে কংগ্রেসকে আমরা দেখছি একক লড়াইয়ে। কংগ্রেসের হঠাৎ করে একক লড়াইয়ের পেছনে কারণ কি? না, আসলে কংগ্রেস একক লড়াই মানে এর আগে যে কংগ্রেস এককভাবে লড়াই করেনি তা তো নয়। কংগ্রেস এককভাবে এর আগেও 2006 সালে লড়াই করেছে, তার আগেও করেছে, পরেও করেছে। এটা নতুন কিছু নয়। আসলে অ্যাডজাস্টমেন্টের ফলে একটা লাভের দিক যেমন আছে, একটা ক্ষতির দিকও তেমনি আছে। লাভের দিকটা হচ্ছে যে লিমিটেড সিটে কন্টেস্ট করে অন্য পার্টির সাপোর্টটা নিয়ে হয়তো আসন সংখ্যা বাড়লেও বাড়তে পারে। আমাদের পরীক্ষা নিরীক্ষা করে আমরা দেখেছি যে আমরা 44টা আসনে পেয়েছি, আবার আমরা জিরোও হয়েছি। অ্যাডজাস্টমেন্টের পরেও বাম পার্টির বাম দলগুলোর সঙ্গে অ্যাডজাস্ট করাতে আমরা লাভবানও একসময় হয়েছি। লিডার অফ দ্য অপোজিশন পেয়েছি, 44টা আসন পেয়েছি। সেই দিক থেকে সিপিএম পার্টি 30-33টা আসন পেয়েছে, তারা আসন সংখ্যা তারা কমেছিল। আবার এমনও হয়েছে যে আমরা দুজনেই লড়েছি, একসঙ্গে লড়েছি, কিন্তু দুজনেই শূন্য হয়েছে। সুতরাং পরীক্ষা নিরীক্ষা দুদিক দিয়ে হয়ে গেছে। আজকে কংগ্রেসের কর্মীদের মধ্যে একটা পিপাসা তৈরি হয়েছে, তৃষ্ণা তৈরি হয়েছে যে আমরা একা লড়ে দেখি আমাদের শক্তি কতটা সংহত আছে। একটা খবর বাজারে খুবই চলে, খবরটা আমি খুব একটা বিশ্বাস করি না। সেটা হচ্ছে যে কংগ্রেসের ভোট সেটা সিপিএমের প্রার্থীরা পায় না, সিপিএমের প্রার্থীরা কংগ্রেসের ভোট যেমন পায় না, কংগ্রেসের প্রার্থীরা সিপিএমের ভোট পায় না। এটা যে সর্বাংশে সত্য তা নয়, কিন্তু কোথাও কোথাও এটা কিছু পরিমাণে যে হয় না তা হয়। যেমন গাঢ় কংগ্রেসের লোক যারা, মানে একেবারে হার্ডকোর কংগ্রেসের লোক যারা, তারা সিপিএমকে ভোট দিতে চায় না। এবার হার্ডকোর সিপিএম যারা চিরকাল কংগ্রেসের বিরুদ্ধে লড়ে লড়ে রাজনৈতিক দলটা করে এসছে, তাদের মনের গড়নটাই তৈরি হয়ে গেছে অ্যান্টি কংগ্রেসের। সেই জন্য তারা কংগ্রেসের দিকে এগিয়ে আসতে তাদের অসুবিধা হয়। দেখো, এটাকে আমি কোনো দোষের বলে মনে করছি না। আমি মনে করি এটা এরকম একটা মনোভাব পলিটিক্যালি হতেই পারে, সেটা ভাঙতে গেলে অনেক সময় লাগে। কিন্তু আমরা যতবারই অ্যাডজাস্টমেন্ট করেছি, আমাদের অ্যাডজাস্টমেন্টের সময়টা খুবই কম থাকার ফলে আমরা পারকুলেট করতে পারিনি, মানুষের কাছে পৌঁছতে পারিনি, মানুষের মনের ভেতরে আমরা সাড়া ফেলতে পারিনি। তো যে কোনো কারণে হোক, এবার কর্মীদের মধ্যে তাই ধারণা তৈরি হয়েছে যে আমরা যখন পারিনি একবার, আরেকবার চেষ্টা করে দেখি না আমরা একা কতটা কোন জায়গায় অবস্থান করছি। আমরা তো সিপিএমের সঙ্গে যদি যাই, লেফটের সঙ্গে যাই, ভালো ফল করবো তার তো কোনো গ্যারান্টি নেই। সুতরাং আমরা একা লড়ে দেখি না যে আমরা কি পরিস্থিতিতে আছি। তো এই হিসাবটা করে সবাই মিলে বলেছে যে আমরা একা লড়ি, দেখি কি হয়, এই আর কি। একদমই রাজনীতি মূলত এই সম্ভাবনার বিষয়, এটা একদম অস্বীকার করার কোনো জায়গা নেই। কী হবে না হবে কেউই বলতে পারেন, আপনার প্রশ্নের উত্তরের নিরিখেই জানতে পারলাম। কিন্তু প্রসঙ্গ হচ্ছে স্যার, শাসক দল যেখানে প্রবল ক্ষমতাশালী, সেখানে পর্যদস্তু করতে একাধিক দল তারা জোটে ছত্রছায়ায় আসছে। আপনাদের একক লড়াইকে কেন্দ্র করে যদি কোনোভাবেই ভোটটা ভাগাভাগি হয়, সেক্ষেত্রে শাসক দলের আবার কোনো অংশ উপকার হয়ে যাবে না তো? দেখো, এইটা
পলিটিক্সের অঙ্কটা, পলিটিক্যাল ম্যাথমেটিক্সটা এইভাবে তৈরি হয় না। এর যৌগিকভাবে একে বিশ্লেষণ করা যায় না, এটাকে মৌলিকভাবে বিশ্লেষণ করতে হয়। অর্থাৎ কংগ্রেস যখন দাঁড়ায়, সে তার নীতি আদর্শ নিয়ে দাঁড়ায়। একটা অন্য রাজনৈতিক দল সে যখন দাঁড়ায়, তার নীতি আদর্শ নিয়ে দাঁড়ায়। ক্ষমতায় যারা আছে তারা মূলত ক্ষমতাকে আদর্শ থেকেও সরে গিয়ে তারা এমন কিছু চতুর প্রক্রিয়া তৈরি করে, যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে ভোটটাকে তারা হাতে নিতে পারে। যেমন ধরা যাক, তৃণমূল কংগ্রেস যেসব আচার আচরণগুলো করে বা বিজেপি যে আচার আচরণগুলো করে, সেখানে মানুষের উপকার বা আদর্শগত ভাবটা কতখানি ব্যঞ্জিত হয় সেই ব্যাপারে কিন্তু সব সংশয় থেকে যায়। তারা যেটা করে সেটা সবটাই কিন্তু করে ভোটের মুখের দিকে তাকিয়ে, কোনটা করলে পরে ভোটটা আমার দিকে বেশি আসবে। আমি যদি হিন্দুদের কথা বেশি বলি, তাহলে হিন্দুর ভোটটা আমার দিকে আসবে। তৃণমূল কংগ্রেস ভাবছে আমি যদি কোনো মন্দির মসজিদ তৈরি করে দিই, তাহলে আমার ভোটটা বেশি আসতে পারে। সুতরাং সেও কম্পিটিশনে নেমে পড়েছে, মন্দির তৈরি করার কম্পিটিশনে বা ধর্মের কম্পিটিশনে। বিজেপি যেমন নেমে পড়েছে, তৃণমূলও নেমে পড়েছে। নেমে পড়ে দেখাতে চাইছে যে আমি বেশি হিন্দু, তুমি বেশি হিন্দু। এইটা কিন্তু কংগ্রেস বিশ্বাস করে না। কংগ্রেস বিশ্বাস করে আমি ধর্মনিরপেক্ষ, মানে রিয়েলি ধর্মনিরপেক্ষ বাই হার্ট। অন্তর থেকে আমি বিশ্বাস করি আমার ধর্ম আমার কাছে নিশ্চয়ই থাকবে, আমি পুজো আর্চা নিশ্চয়ই করব, কিন্তু আমি অন্য ধর্মের প্রতি আমার শ্রদ্ধা সম্মানকে আইনগত দিক দিয়েও তাকে মর্যাদা, সামাজিক দিক দিয়ে তাকে মর্যাদা আমাকে দিতে হবে। আইনগত দিতে হবে, সামাজিক দিক দিয়েও তাকে মর্যাদা দিতে হবে। এই মর্যাদা দেওয়ার অঙ্কে আমরা বিশ্বাস করি ধর্মনিরপেক্ষতা, আর ওরা ধর্মনিরপেক্ষতা বিশ্বাস করে ভোটের অঙ্কে। এই দুটোর মধ্যে কংগ্রেসের সঙ্গে তফাৎ। মানুষকে বেছে নিতে হবে যে আমরা ভোটের অঙ্কে ধর্মনিরপেক্ষতাকে মানি, না আমরা আদর্শের অঙ্কে ধর্মনিরপেক্ষতাকে মানি। যারা ধর্মের আদর্শের নিরিখে মানে তারা কংগ্রেসকে নিশ্চয়ই ভোট দেবে, বা কংগ্রেসকে যারা দেবে না তারা অন্য কোনো পার্টিকে, ধর্মনিরপেক্ষ পার্টিকে দেবে। আমরা তো এই কথা বলছি না যে কংগ্রেসকে লোকেরা সব ভোট দেবে, তা তো নয়। লোকেদের যেমন যেমন পছন্দ তাকে তাকে দেবে, কিন্তু সেখানে আদর্শগত ভাবটা আসুক, এটাই আমরা চাই। স্যার, এই যে আপনি বললেন যে ধর্মের লড়াই, মন্দির মসজিদ নিয়ে লড়াই, এই প্রসঙ্গটা তো অস্বীকার করার নেই, কিন্তু প্রসঙ্গ হচ্ছে স্যার আপনাদের যে নীতি এবং আদর্শ, অন্ন বস্ত্র বাসস্থান, মানুষের কর্মসংস্থান, সেই বিষয়ে প্রচারের ক্ষেত্রে আপনারা কি এই বিষয়টিকে আড়াতে পারবেন যে যেখানে ধর্ম নিয়ে লড়াই বা এই যে লক্ষ্মী ভাণ্ডার বা এই যে যুবক সাথী? একদম ঠিক কথা তুমি বলেছো যে ধর্মের ব্যাপারটাকে আমরা সরাতে চাই। আমাদের লড়াইয়ের মূল উপকণ্ঠেই থাকবে কর্ম, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, মানুষের বাঁচার অধিকার, চাকরির অধিকার। আমাকে ভগবান হাত দিয়েছে, কাজের জন্য হাত দিয়েছে, ভিক্ষা নেবার জন্য নয়। আমরা ভিক্ষার জন্য নির্বাচনে দাঁড়াতে চাইছি না, আমরা লোককে এমপ্লয়মেন্ট দেবার গ্যারান্টি দিয়ে নামতে চাইছি যে আমরা যদি নির্বাচনে জয়লাভ করতে পারি, আমরা তোমাদের চাকরি দেব, তোমাদের ভবিষ্যতের কর্মপথ তৈরি করে দেব। এইটাই আমাদের বাস্তব প্রতিজ্ঞা। আমাদের প্রতিজ্ঞা এই নয় যে তুমি ১,৫০০ টাকা ২,০০০ টাকা পাচ্ছ, তোমার ৫,০০০ টাকা হলো, তোমার ৫,০০০ টাকা আমি নিশ্চয়ই দেওয়ার চেষ্টা আমি করব, কিন্তু সেটা আমার শেষ কথা নয়। আমি শিডিউল কাস্ট, SC ST তহবিল থেকে টাকা কেটে নিয়ে আমি লক্ষ্মীর ভাণ্ডার দেব, বাড়াবো, কিংবা আমি তোমার মিড ডে মিলের টাকা কেটে নিয়ে আমি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়াবো, এই মানসিকতা আমাদের নেই। সুতরাং আমাদের মানসিকতাটা কমপ্লিটলি আলাদা জিনিস, আমরা সেইটাকে রাখবো। স্যার, আপনাদের নীতিগত আদর্শ এবং বামেদের এবং তার সাথে যে নতুন দল যে ISF আছে এবং একাধিক দল, তারা এক জায়গায় হচ্ছে, বলছি স্যার পরবর্তীকালে ভোট সংগ্রহের পর আপনাদেরকে এক ছত্রছায়া বা এক ছাদের তলায় দেখা যাবে? রাজনীতিতে সব কিছু সম্ভবপর হয়।
যদি এমন পরিস্থিতি তৈরি হয় যে একসঙ্গে সেই সময় হতে হবে, তাহলে তখনকার পরিস্থিতির কথা বিবেচনা করে যা প্রয়োজনীয় সেটা করা হবে। সেটা তো এই মুহূর্তে বলা সম্ভবপর নয় যে পরিস্থিতিটা কোন দিকে যাবে। সেটা ভোট হয়ে যাওয়ার পরের পরিস্থিতিকে লক্ষ্য রেখে পরবর্তী সিদ্ধান্ত গৃহীত হয়। স্যার, ইতিমধ্যেই যে তথ্য আসছে যে মুর্শিদাবাদে তথা সেখানে মুর্শিদাবাদ মালদা বিধানসভা সেই এলাকাতে মৌসম বেনজির তিনি তৃণমূল ছেড়ে কংগ্রেসে এসেছেন। বলছি স্যার, সেই এলাকাতে একাধিক মুসলিম ভোট এবং সেখান থেকে দেখা যাচ্ছে জেপি নতুন দল তারা একত্রিত করার চেষ্টা করছে। সে জায়গায় কি মৌসম বেনজির কি ভালো ফল করতে পারবে, কি মনে হয়? মনসুন বেনজিরের আসাতে একটা প্রভাব পড়বে ওই বইটি, কিন্তু সেটা এই মুহূর্তে বলা বড় মুশকিল। তবে প্রভাবটা স্থানীয় এলাকায় কিছুটা প্রভাব তো পড়বে।